যে দিলীপ ঘোষকে আমরা এত বছর ধরে দেখে আসছি, সেই দিলীপ ঘোষ একজন দক্ষ রাজনীতিক, যার কথায়, যার মন্তব্যে যাই হোক না কেন, তা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, কিন্তু খবর তৈরি হয়। এবং এই দক্ষ রাজনীতিক, এই সংগঠক, এই রাজনীতিবিদ, তাকে ঘিরে একটার পর একটা কথা তৈরি হয়েছে, একটার পর একটা জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে যখন ২৬-এর নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে নতুন সভাপতি এলেন, সব কিছু এখন যেন নতুন করে সাজিয়ে ফেলা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা যদি একটু রাজনীতিবিদ এবং দক্ষ সংগঠক দিলীপ ঘোষকে যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এই দক্ষ রাজনীতিবিদ দিলীপ ঘোষ, তিনি কিন্তু যেভাবে, যখন তিনি বঙ্গ বিজেপির যখন সভাপতি ছিলেন, সেই সময় থেকে যেভাবে হাল ধরেছিলেন, সেই সময় থেকে তিনি কিভাবে দুই অঙ্কের একেবারে 2 সংখ্যা থেকে 18 সংখ্যায় নিয়ে গেছিলেন লোকসভায় বিজেপির এই সংখ্যাটাকে, সাংসদদের সংখ্যাটাকে বাংলা থেকে, সেখানেও তার হাত ছিল। এর পাশাপাশি তিনি যত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন না কেন, তার একেবারে যেটা খুব চেনা পিচ, সেই পিচে তাকে খেলতে দেওয়া হলো না 2024-এর লোকসভা নির্বাচনে। দল থেকে তাকে যেভাবে নতুন কেন্দ্রে দাঁড় করানো হলো, সেখানেও তিনি লড়াইটা করে গিয়েছেন। এবং তার বিপরীতে যিনি তৃণমূলের কীর্তি আজাদ ছিলেন, তাকে বিভিন্ন সময় কিন্তু নাস্তানাবুদ হতে হয়েছে। এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, যেভাবে কীর্তি আজাদ যখন প্রচারে যাচ্ছেন, তখন তাকে না দেখে দিলীপ ঘোষকে নিয়ে তৃণমূলের লোকজন কিভাবে হই হট্টগোল করছে, তাকে ঘিরে সেলফি তোলার হিড়িক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এহেন মানুষটা দিলীপ ঘোষ, তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং তার বক্তব্য তুলে ধরেছেন বারবার। একটা পার্থক্য রয়েছে, দিলীপ দা সবাই যখন বলেছিল যে কেন্দ্র বদল হচ্ছে, দিলীপ ঘোষকে এবার মাটি তৈরি করতে হবে, দিলীপ ঘোষকে কি মাটি তৈরি করতে হয় না? যেখানে দাঁড়ায় সিনেমার মতো সেখানেই মাটি হয়ে যায়। দিলীপ ঘোষ একটা ফ্যাক্টর ঠিকই, কিন্তু ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ, আমার সামনে আমার বরিষ্ঠ নেতা রাহুল দাও আজকে এসেছেন আশীর্বাদ দিতে, তো সারা বাংলা বিজেপি কাজকে স্বীকার করে নিয়েছে। এবং এই রোদ্রে 42-43 ডিগ্রি টেম্পারেচার, রাস্তায় পাগলের মতো লোক লাফাচ্ছে, গ্রাম গ্রাম থেকে হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমে গেছে। আমরা দেখাচ্ছিলাম আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার, যখন দিলীপ ঘোষ এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তাকে দাঁড় করানো হলো দল থেকে, এবং সেখানে তিনি লড়াই করলেন। এবং সেই জায়গা থেকে প্রচারে তাঁর যে কথা, তিনি লড়াইটা জানেন, তিনি জানেন না হারবেন কি জিতবেন, সেটা একেবারে জনতা জনার্দনের তাদের জনাদেশ, কিন্তু তিনি জানেন লড়াইটা করতে হয় কিভাবে, মাঠে ময়দানে নেমে বুথ স্তরে গিয়ে কর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হয়, কিভাবে জনসাধারণের সঙ্গে জনভিত্তি তৈরি করতে হয়, কিভাবে ভোটারদের কাছে গিয়ে তাদের সমস্যাগুলো শুনতে হয়, সেগুলো তিনি জানেন। এবং সেই জন্যই তিনি এতদিন ধরে যেখানে সাংসদ ছিলেন এই 2024 নির্বাচনের আগে, সেই জায়গা ছেড়ে যখন তাকে নতুন কেন্দ্র দেওয়া হলো, সেই জায়গা থেকেও কিন্তু তিনি একবারের জন্য কোনো রকম ক্ষোভ প্রকাশ করেননি। তিনি বলেছিলেন, আমি বিজেপির কর্মী, আমি যখন টিকিট পাচ্ছি দলের হয়ে লড়ার জন্য, আমি লড়ে যাব। কিন্তু তারপর সেটা সেই জায়গা থেকে সেই টিকিটে তিনি জিতবেন কি জিতবেন না, সেটা তো পরের বিষয়। তিনি হেরে গিয়েছিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে 2024-এর নির্বাচনে, তিনি হেরে গিয়েছিলেন, কিন্তু তার স্পিরিট দমানো যায়নি। পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতার পরিবর্তন হতেই থাকে, রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে। সারা ভারতবর্ষে আমি গত 30-40 বছর যেটুকু রাজনীতির দিকে লক্ষ্য রেখে বুঝেছি, বহুবার এরকম উত্থান পতন হয়েছে। এই ঘাত প্রতিঘাত, উত্থান পতন থেকে আমাদের এগোতে হবে, জিততে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।